সিনোসাইটিক হাইফি সম্বন্ধে যেটা তাহলে আমরা জেনে নিলাম সেটা হচ্ছে জাইগোমাইসিটিস গ্রুপের ক্ষেত্রে হাইফাগুলো বহু নিউক্লিয়াস যুক্ত থাকে, অর্থাৎ মাল্টি নিউক্লিয়েটেড যে সেলগুলোর ক্ষেত্রে বহু নিউক্লিয়াস যুক্ত হাইফি দেখা যায় তাদের বলা হয় সিনোসাইটিক হাইফি। যেমন আমরা বলতে পারি এই যে তোমার রাইজোপাস স্টোরোনিফারের ক্ষেত্রে মেনলি যেটা দেখা যায় জননাঙ্গ বা এদের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ অর্গান, এই রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রেই কিন্তু ট্রান্সভার্স সেল ওয়াল দেখা যায়। এই যে একটু আগে আমি যেটা এঁকেছিলাম নিশ্চয়ই দেখেছো ডলিপোর সেপ্টাম, সেই রকমই এখানে ট্রান্সভার্স সেপ্টাম বা ট্রান্সভার্স পোর দেখা যায়। আমি এখানে ঠিক এইরকমভাবে ছোট ছোট করে সেপ্টামগুলো তৈরি করতে পারি, যে সেপ্টামগুলোর মধ্যে দিয়ে আমি ক্লিয়ারলি বলতে পারি এটাও হচ্ছে কি না অবশ্যই সিনোসাইটিক হাইফি। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছিলাম যে হস্টোরিয়াম, তাহলে হস্টোরিয়াম কি? হস্টোরিয়াম হচ্ছে পরজীবী ছত্রাকের হাইফা যা পোষক দিয়ে প্রবেশ করার সময় কি করছে, শাখান্বিত বা স্ফীত হয়ে বিশেষ অঙ্গ গঠন করছে, এটাকে বলছে হস্টোরিয়াম বা চোষক। এরপরে কি? এরপরে হচ্ছে অবশ্যই প্লেকটেনকাইমা। তার আগে একটু বলে রাখি, তোমাদের একটু দেখিয়েও রাখি, এই যে হস্টোরিয়াম বলছিলাম না, এই হস্টোরিয়াম তো এইটা, এই হস্টোরিয়াম বা চোষকের স্ট্রাকচারটাকে আমরা তিনটে ভাগে বিভক্ত করতে পারি। কি কি? একটা হচ্ছে বেস, মানে ধরো এইখানে ভালো করে দেখো জিনিসটাকে লক্ষ্য করো, এইটা হচ্ছে ধরো পোষক উদ্ভিদ বা হোস্ট বডি, এই হোস্ট বডির মধ্যে দেখো একটা যেন মনে হচ্ছে সাকার বা আঙুলের মতো ভেতর দিকে ঢুকে যাচ্ছে, এর তাহলে এই পার্টটাকে কি বলে? এই পার্টটাকে বলে বেস বা ভূমি। এছাড়া কি বলে না এই পার্টটাকে বলা হচ্ছে বৃন্ত বা স্টক। আর তার পরের পার্টটা কি? তার পরের পার্টটা অবশ্যই দেহ বা বডি, অর্থাৎ এই পার্টটা হচ্ছে দেহ বা বডি। তাহলে কি কি বললাম? তিনটে অংশ নিয়ে, 3 distinct regions are found in this hostorium: base, স্টক অ্যান্ড বডি। তাহলে এটা হচ্ছে কিসের মডিফিকেশন? না হাইফির মডিফিকেশন। একটু ভালো করে বুঝে নাও, তোমরা প্রত্যেকে ভালো করে বুঝে দেখো, এই যে অনুসূত্রগুলো আছে এই অনুসূত্রগুলোরই একটা অংশকে আমি বড় করে এনলার্জ করে দেখালাম। এই যে এনলার্জ ভিউটার মধ্যে যখন এটা কোনো এই যে আমার হাতের মতো কোনো পোষক দেহের মধ্যে ঢুকে যাচ্ছে বা কোনো হোস্ট বডির মধ্যে ইনসার্টেড হচ্ছে, তখন তিনটে ডিস্টিংক্ট রিজিয়ন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ভূমি বা বেস, দ্বিতীয়টা হচ্ছে বৃন্ত বা স্টক, এবং তৃতীয়টা হচ্ছে দেহ বা বডি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এরপরে আমরা দেখতে পাচ্ছি প্লেকটেনকাইমা। ভেরি ইম্পর্টেন্ট। প্লেকটেনকাইমা জিনিসটা কি? হাইফিট বা অনুসূত্রগুলো কিভাবে বা কি অ্যারেঞ্জমেন্টে আছে সেটাকেই বলা হচ্ছে প্লেকটেনকাইমা। দেখো এই প্লেকটেনকাইমার পাশাপাশি একটা টার্মিনোলজি হয় যেটা তোমাদের বইতে দেওয়া হয়নি, সেটা হচ্ছে প্রোসেনকাইমা। তাহলে দুটো টাইপের টার্মিনোলজি আছে, একটা হচ্ছে প্রোসেনকাইমা আর একটা হচ্ছে প্লেকটেনকাইমা। আমরা এখানে মেনলি প্লেকটেনকাইমাটাকেই দেখি আগে, জিনিসটা কিরম টাইপের। দেখো এই অনুসূত্র বা হাইফিগুলো একত্রে বৃদ্ধি পেয়ে কী করে না পরস্পর পাকিয়ে অবস্থান করে। when these hyphae are coiled with each other or superficially coiled with each other or togetherly coiled with each other, then it is called by প্লেকটেনকাইমা। প্লেকটেনকাইমা বেসিক্যালি আবার দু ধরনের হয়, একটা হচ্ছে প্রোসেনকাইমা আর একটা হচ্ছে ছদ্ম প্যারেনকাইমা বা সিউডো প্যারেনকাইমা। তাহলে এটা হচ্ছে প্রোসেনকাইমা আর একটা হচ্ছে সিউডো প্যারেনকাইমা, বা বলতে পারি একইভাবে সিউডো প্যারেনকাইমা। আসলে জিনিসটার মধ্যে পার্থক্যটা একটু বুঝতে হবে। দেখো প্লেকটেনকাইমা বলেছে এই যে আমার হাত দুটো দেখাচ্ছি, হাত দুটো যদি একটা আরেকটার সাথে পেঁচিয়ে অবস্থান করে তখন তাকে আমরা কি বলছি? প্লেকটেনকাইমা। এই প্লেকটেনকাইমার মধ্যে প্রোসেনকাইমা কোনগুলো না যে ক্ষেত্রে আমরা দেখছি আলগাভাবে বা সমান্তরালভাবে, মানে পেঁচিয়ে নয়, হালকাভাবে একটার সাথে আর একটা জাস্ট হালকা করে লেগে আছে, ঠিক এই রকমভাবে যদি অবস্থান করে তাহলে আমরা তাকে কি বলছি না প্রোসেনকাইমা। আর সিউডো প্যারেনকাইমা কোনটা না এমনভাবে জড়িয়ে আছে প্রথমত এই কয়েলটাকে ছাড়ানো যাচ্ছে না, বা ইট ইজ নট সেপারেটেড থ্রু ইটস ওন ফ্যাশন or from its own fashion
ওটা কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। দ্বিতীয় কথা, এটা একটা স্ট্রাকচারালি গোল টাইপের তৈরি করছে, মানে এরকমের মধ্যে এটার সাথে এটা, এটার সাথে এটা, কার সাথে যে কে এরমভাবে কয়েলড করে আছে সেটা বোঝা সম্ভব হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে ছদ্ম প্যারেনকাইমার ক্ষেত্রে একটা ফল দেওয়ার মতো একটা স্ট্রাকচার তৈরি করছে এবং এমনভাবে জট পাকিয়ে থাকছে যে তাকে আলাদা করে ডিস্টিংক্ট করা সম্ভব না। ইট কান্ট বি ডিস্টিংগুইশড ফ্রম উইথ ইচ আদার, অর্থাৎ অনুসূত্র বা হাইফাগুলি ভীষণভাবে পেঁচিয়ে থাকছে। এরপরে যেটা লিখবে স্ক্লেরোশিয়াম। হোয়াট ইজ স্ক্লেরোশিয়াম? স্ক্লেরোশিয়াম জিনিসটা কি? স্ক্লেরোশিয়াম হচ্ছে এমনভাবে, এই যে বললাম সিউডো প্যারেনকাইমাটা পাকিয়ে থাকছে যে তার ভেতরে খাদ্য সঞ্চয় হচ্ছে। when foods are accumulate in this pseudo parenchyma it treated as sclerotium। আরেকবার বলে দিচ্ছি, স্ক্লেরোশিয়াম কি? স্ক্লেরোশিয়াম হচ্ছে ছদ্ম প্যারেনকাইমার মধ্যে যখন খাদ্য বস্তু সঞ্চিত থাকে তখন তাকে বলা হয় স্ক্লেরোশিয়াম। আবার বলছি ঝটপট, ছদ্ম প্যারেনকাইমার মধ্যে বা সিউডো প্যারেনকাইমার মধ্যে যখন খাদ্যবস্তু সঞ্চিত থাকছে তখন তাকে বলা হচ্ছে কি না স্ক্লেরোশিয়াম। এই স্ক্লেরোশিয়াম দেখা যায় ক্ল্যাভিসাস পারপিউরা নামক যে আর্গট উৎপাদনকারী ছত্রাক তার ক্ষেত্রে দেখা যায়। এছাড়া হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা কোনটা না, এই যে অনেক ছত্রাকে there are numerous fungal body where this pseudo parenchyma or prosenchyma are very much closed with each other that it can't be separated এবং একটা নিরেট স্ট্রাকচার, একটা নিটোল স্ট্রাকচার তৈরি করতে পারে, যেমন ডালডিনা ক্ষেত্রে দেখা যায়। এটা কি? এটা হচ্ছে, আরেকবার বুঝে নাও, এই যে প্রোসেনকাইমা এবং সিউডো প্যারেনকাইমা দুটো একসাথে পাকিয়ে জড়িয়ে এমনভাবে আছে যে তাকে আলাদা করা যাচ্ছে না, তাই সেই মুহূর্তে তাকে কি বলা হয়? স্ট্রোমা। তারপরে কি? স্ট্রোমার পরে তাহলে বললাম স্ক্লেরোশিয়াম বললাম, তারপরে বললাম স্ট্রোমা, আর তারপরে হচ্ছে কি না অবশ্যই রাইজোমর। দেখো একটা কথা বায়োলজি পড়তে গিয়ে তোমরা মাথায় ঢুকে নাও, রাইজো কথাটা যেখানেই আসবে তার মানে ইট ইজ রিলেটেড উইথ রুট বা মূলের সাথে এর সাযুজ্যতা আছে, অর্থাৎ রাইজোমর্ফ মানে রুটের দিকে তথা হাইফির ক্ষেত্রে অনুসূত্রগুলো সমান্তরালভাবে যুক্ত হয়ে এমন একটা গাঢ় বাদামের মতো শক্ত রজ্জু, মানে ইট লুকস লাইক এ ফ্যাট রোপ। রোপ মানে নিশ্চয়ই বোঝো দড়ির মতো, দড়ির মতো পাক খাইয়ে অবস্থান করছে, তাকে বলা হয় কি না রাইজোমর। অর্থাৎ এটা কোথায় থাকে? উদ্ভিদের মূলে দেখা যায় এবং ভিতরের প্রশস্ত কটেক্সের মধ্যে এটা অবস্থান করে। প্রতিকূল পরিবেশ বা আনফেভারেবল কন্ডিশনকে প্রতিরোধ করার জন্য, প্রিভেন্ট করার জন্যই এই ধরনের স্ট্রাকচার দেখা যায়। উদাহরণ আর্মিলারিয়া। আর্মিলারিয়ার ক্ষেত্রে দেখা যায়। আবার বলছি রাইজোমর্ফটা কি? রাইজোমর্ফ হচ্ছে উদ্ভিদের মূলে থাকা এক ধরনের অনুসূত্রাকার অংশ যা পরস্পর পেঁচিয়ে পোষক দেহের বহিস্তরে উপস্থিত থাকে এবং এটা বাদামি বর্ণের হয়, শক্ত রজ্জু বা দড়ির মতো দেখতে হয়। এইটা গেল হচ্ছে হাইফির বিভিন্ন মডিফিকেশন বা ভ্যারিয়েশন অফ হাইফাল স্ট্রাকচার। এ প্রসঙ্গে আমরা যাওয়ার আগে একটা কথা বলছিলাম যে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। এই যে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, বেশিরভাগ ছত্রাকের কোষপ্রাচীরের যদি কম্পোনেন্ট বা মেজর কম্পোনেন্টস অফ ফাঙ্গাল সেল ওয়াল যদি বলা হয় একটা ছোট্ট শর্ট নোট লিখতে, তাহলে আমরা দেখব তিনটে উপাদান মেনলি থাকে। কি কি? একটা হচ্ছে পলিস্যাকারাইড, একটা হচ্ছে প্রোটিন এবং একটা হচ্ছে লিপিড। তাহলে পলিস্যাকারাইডটা কত পার্সেন্ট থাকে? 80 to 90% পলিস্যাকারাইড দেখা যায়। আমি আবার বলছি, ছত্রাকের কোষপ্রাচীর বা ফাঙ্গাল সেল ওয়াল মেনলি তিনটে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, তিনটে উপাদান দিয়ে তৈরি হয়। দেয়ার আর 3 মেজর কম্পোনেন্টস থ্রু উইচ সেল ওয়াল, ফাঙ্গাল সেল ওয়াল ইজ মেড আপ অফ। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, একটা হচ্ছে তোমার পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডটা 80 to 90% থাকে। প্রোটিন আর লিপিডটা খুব কম পরিমাণে থাকে। এই পলিস্যাকারাইডেরই একটা অংশ হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের রেসপেক্টে, মিউকোপলিস্যাকারাইড রেসপেক্টে কাইটিন। অর্থাৎ আমরা জানি উদ্ভিদের কোষপ্রাচীর যেমন সেলুলোজ দিয়ে তৈরি হয়, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে সেলুলোজ হচ্ছে বহু শর্করা বা পলিস্যাকারাইড, ঠিক ছত্রাকের ক্ষেত্রে সেই পলিস্যাকারাইডটার নামই হচ্ছে কাইটিন, যা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। অর্থাৎ আমরা বলতে পারি এই যে কাইটিন যেটা কোষপ্রাচীর
নির্মিত হয়? এই কাইটিন মেনলি এন অ্যাসিটাইল, কেমিক্যাল ইট ইজ মেড আপ অফ এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এটা অবশ্যই একটা মিউকোপলিস্যাকারাইড রেসপেক্টে কাজ করে এবং আমরা জানি সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। আবার কিছু কিছু ছত্রাক আছে, there are some fungus where cellulose are also found. কিছু কিছু ছত্রাকের দেহে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর দেখা যায়। এই কোষপ্রাচীরকে কি বলা হয়? এই সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর যেসব ছত্রাকের থাকে তাকে বলা হয় ছত্রাক সেলুলোজ বা ফাঙ্গাল সেলুলোজ। এরপর চলে যাই আমরা পুষ্টিতে। পুষ্টি হচ্ছে ক্লোরোফিল বিহীন বা আক্লোরোফিলাস হওয়ার ক্ষেত্রে কি হয়? ছত্রাক সর্বদাই কি হয়ে যায় না পরভোজী প্রকৃতির হয়ে যায়, অর্থাৎ হেটারোট্রপিক নিউট্রিশন ডিল করে। এই হেটারোট্রপিক নিউট্রিশন ডিল করার প্রসঙ্গে আমরা আগেই ওপরে বেশ কিছু নিউট্রিশনের কথা লিখে দিয়েছি। যেমন আমি লিখেছি হচ্ছে মৃতজীবী বা স্যাপ্রোফাইট, যেসব ছত্রাক পচনশীল জৈব বস্তু বা ডেথ অ্যান্ড ডিকেইড ম্যাটারের উপর গ্রোন আপ হয়, সেই সকল ফাঙ্গাসকে বলা হয় কি না মৃতজীবী ছত্রাক বা স্যাপ্রোফাইটস। এই স্যাপ্রোফাইটসের মধ্যে আবার দুটো ভাগ, এই স্যাপ্রোফাইটসের মধ্যে দুটো ভাগ কি কি? একটা হচ্ছে অব্লিগেটরি বা অব্লিগেট, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। এই কথাগুলোর স্যার মানে কি? অব্লিগেটরি মানে হচ্ছে অব্লিগেশনের মধ্যে থাকা, বাধ্য, মানে সে মৃত জীব ছাড়া আর কোনো জায়গা থেকে পুষ্টি সম্পন্ন করতে পারে না। কখনো ওই ছত্রাকের ক্ষেত্রে যদি মৃত জীব দেহের অভাব ঘটে তাহলে সে খেয়ে না খেতে পেয়ে মরে যাবে। একটা পাতি বাংলা এইটা, মানে তারা ওই একটা খাদ্যবস্তু, একই প্রকার খাদ্যবস্তুর উপর নির্ভরশীল। মানে তুমি যদি কোনো একটা ফেভারিট ডিশের উপর ডিপেন্ডেন্ট হও, সেটা ছাড়া আর কিছু খেতে পারো না, তাহলে সেইটা না দিলে তুমি খেতেই পারবে না। ঠিক সেরকম এমন কিছু ছত্রাক আছে যারা শুধুমাত্র মৃত পচা গলা জৈব বস্তুর উপর ওইগুলোকেই বেঁচে থাকে, তাদের বলা হয় অব্লিগেটরি স্যাপ্রোফাইটিক, অর্থাৎ বাংলায় বলা হয় বাধ্যতামূলক মৃতজীবী। আবার কিছু আছে ইচ্ছাধীন, মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে। কখনো যদি মৃতজীবী পুষ্টির অভাব পড়ে তাহলে অন্য পরজীবী বা পরভোজী হিসাবেও পরজীবী পুষ্টিও সম্পন্ন করতে পারে, প্যারাসাইটিক মোডও সম্পন্ন করতে পারে। এইরকম যে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন ডিল করে এরকম একটা ছত্রাকের নাম হচ্ছে রাইজোপাস স্টোরোনিফার। এই যে রাইজোপাস স্টোরোনিফার, যেটা হচ্ছে অবশ্যই মৃতজীবীর ওপরেই ডিপেন্ড করে থাকে। আবার ইচ্ছাধীনের মধ্যে পুষ্টিলাগো বলে একটা ছত্রাক, তো সেই ফাঙ্গাস, তো সে কি করে না ওই মেনলি তোমাদের ওই মৃতজীবী পুষ্টির উপর সম্পন্ন করতে পারে, অথবা অন্য কোনো জীবদেহ থেকে বা অন্য কোনো প্রকারান্তরেও তারা পুষ্টি ডিল করতে পারে। এরপরে চলে আসে প্যারাসাইটিক। দেখো এখানে লেখা আছে প্যারাসাইটিকের ক্ষেত্রে ঠিক একই কেস, অর্থাৎ এখানেও অব্লিগেটরি এবং অবশ্যই ফ্যাকাল্টেটিভ। আবার বলছে অব্লিগেটরি এবং ফ্যাকাল্টেটিভ, মানে বাংলায় হচ্ছে বাধ্যতামূলক পরজীবী এবং ইচ্ছাধীন পরজীবী। অর্থাৎ পরজীবী যে হতেই হবে এরকম যদি কোনো কেস থাকে, তখন আমরা দেখব যে যেসব ছত্রাকের পুষ্টি সম্পূর্ণভাবে পোষকদের উপর নির্ভরশীল। when fungal nutrition absolutely depends on another organism or other organism or other host body, it always treated as obligatory parasitic fungus। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে পাকসিনিয়া গ্রামিনিস্ট্রিটিসি। আমি প্রথমেই যেটা বলেছিলাম, এই পাকসিনিয়া গ্রামিনিস্ট্রিটিসির ক্ষেত্রে কি দেখা যায়? পাকসিনিয়া গ্রামিনিস্ট্রিটিসির ক্ষেত্রে গমের মরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাক, অর্থাৎ গম গাছ ছাড়া এ অন্য কোনো গাছে আক্রমণ করে না। যদি গম গাছ না পায় তাহলে সে পুষ্টি সম্পন্ন করতে পারবে না। যেমন আছে ফাইটোফথরা ইনফেস্টান্স, আলুর ধসা রোগ সৃষ্টিকারী, আলু ছাড়া অন্য কাউকে আক্রমণ করবে না। সুতরাং এদের হচ্ছে পোষক দেহটা বা হোস্ট বডিটা ফিক্সড, যে ওকে ছাড়া আর কাউকে চুজ করবে না খাদ্যবস্তু আহরণের জন্য। তাদেরকে বলা হয় কি না অব্লিগেটরি প্যারাসাইট। whereas ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট যারা, অর্থাৎ যে ক্ষেত্রে খানিকটা হয়তো মৃতজীবী রূপে, খানিকটা হয়তো পরজীবী রূপে, অর্থাৎ সেটা ডিপেন্ড করে কার উপর না পোষক দেহের উপর। সেই ভিত্তিতে আবার দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় একটোপ্যারাসাইট আর একটাকে বলা হয় এন্ডোপ্যারাসাইট। যারা একটু বুদ্ধিমান বুঝে যাচ্ছ একটোপ্যারাসাইট মানে কি আর এন্ডোপ্যারাসাইট মানে কি। একটো মানে যারা পোষকের বাইরে অবস্থান করে একটো, আর এন্ডো মানে ভিতরে অবস্থান করে, মানে যারা হোস্ট বডির একেবারে ইনার সেল বা ইনার বডিতে থাকে তারা হচ্ছে কি একটোপ্যারাসাইট। একটোপ্যারাসাইটের উদাহরণ হচ্ছে ওই
এরিসিপি বলে এক ধরনের ফাঙ্গাস আছে, সেইটা হচ্ছে মেইনলি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। আর অন্তঃপরাজীবী হিসেবে কি বলতে পারি এন্ডোপ্যারাসাইট হিসেবে? ওই পাক্সিনিয়া, যারা একেবারে ভিতরে ঢুকে যায় গম গাছের ক্ষেত্রে মরিচা রোগ সৃষ্টি করবার জন্য। আমরা মিথজীবী বলেছি, প্লিজ। একটোপ্যারাসাইটের যে এক্সাম্পল সেটা হচ্ছে এরিসিপি, আমি লিখে দিচ্ছি এরিসিপি, এরিসিপি। এরিসিপি হলো। এরপরে হচ্ছে যে অন্তঃপরাজীবী বা এন্ডোপ্যারাসাইট বলে দিয়েছি পাক্সিনিয়া। এবার দেখো মিথজীবী, সিম্বায়োটিক রিলেশনশিপ কাদের ক্ষেত্রে দেখা যায়? না, যে সকল ছত্রাকের ক্ষেত্রে বা যে ধরনের ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা দেখব ওই গিভ অ্যান্ড টেক পলিসি, মানে একজন আরেকজনের থেকে কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেই, হ্যাঁ, বোথ আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার, দোজ আর কল্ড সিম্বায়োটিক। যেমন আমরা মাধ্যমিকে পড়ে এসেছিলাম সিম্বায়োটিকের ক্ষেত্রে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কথা পড়েছিলাম, শিম্বগোত্র উদ্ভিদ বা লেগুমিনাস প্লান্টের ক্ষেত্রে পাওয়া যায়। ঠিক এটার ক্ষেত্রেও এরকম সিম্বায়োটিক রিলেশনশিপ পাওয়া যাচ্ছে। কার ক্ষেত্রে? লাইকেন, একটু আগেও লিখেছি আমি, লাইকেনের ক্ষেত্রে দেখা যায় ফাইকোবায়ন্ট এবং মাইক্রোবায়ন্ট পার্ট। এছাড়া মাইকোরাইজা সপুষ্পক উদ্ভিদের মূলের সাথে অবস্থান করে, খনিজ উপাদান শোষণ করে সপুষ্পক উদ্ভিদকে সরবরাহ করে এবং সেখান থেকে উদ্ভিদ থেকে শর্করা, ভিটামিন এগুলো গ্রহণ করে। এছাড়া তোমরা ক্লাস 9-এ পড়েছিলে এই একটোমাইক্রোরাইজা এবং এন্ডোমাইক্রোরাইজা প্রসঙ্গে, যেখানে ওই ভেসিকুলার আরভাস্কুলার মাইক্রোরাইজা বা ব্যাম এন্ডোমাইক্রোরাইজার ক্ষেত্রে বলতে পারি পোষকদের মধ্যে ঢুকে যায়। ক্লাস 9-এর বইতে দেখবে ছিল ব্যাম। হোয়াট ইজ ব্যাম? ভেসিকুলার আরভাস্কুলার মাইক্রোরাইজা, এন্ডোমাইক্রোরাইজার মধ্যে পড়ে। এরপরে আমরা চলে যাচ্ছি এই যে ছত্রাকের জনন। ছত্রাক বা ফাঙ্গাস কি কি প্রকারান্তরে জনন সম্পন্ন করে বা কি কিভাবে রিপ্রোডাকশন করে? ফাঙ্গাস মেনলি 3 ভাবে রিপ্রোডাকশন করতে পারে। কি কি? আমরা প্রত্যেকে জানি, ভেজিটেটিভ, আসেক্সুয়াল এবং সেক্সুয়াল। তাহলে প্রথমেই আমরা যেটা লিখে ফেলি যে জনন বা রিপ্রোডাকশন। জনন বা রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা 3 ধরনের জিনিসই দেখতে পাবো। কি কি দেখতে পাবো? না, প্রথমটা হচ্ছে ভেজিটেটিভ, বাংলায় হচ্ছে অঙ্গজ জনন। তারপরে হচ্ছে আসেক্সুয়াল বা অযৌন জনন। আর তারপরে হচ্ছে সেক্সুয়াল বা যৌন জনন। এই যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের কথা বললাম, অঙ্গজতে অর্থাৎ একবারে বার্ডিং বা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। যেমন আমরা বলতে পারি ফ্র্যাগমেন্টেশন রাইজোপাসের ক্ষেত্রে হয়। কিভাবে আমি বলে দিচ্ছি এক্ষুনি। সেটা হচ্ছে রাইজোপাসের ক্ষেত্রে যেটা হয় সেটা কি? ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন যাকে বাংলায় বলা হয় খণ্ডী ভবন। মাধ্যমিকেও পড়ে এসছো কথাটা, খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন। এই ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে কি দেখা যায় না, এই যে বললাম যে ওপরের দিকে মাথার উপর বৃষ্টির ফোঁটা বা কোনো একটা আঘাতপ্রাপ্ত হলে সেটা খুলে যায়, সেটা খুলে যায় এবং খুলে গেলে কি হয় না, স্পোরগুলো ডিসপার্স করতে পারে। সুতরাং আমরা এই কথাটা বলতেই পারি যে যখন স্পোরগুলো ডিসপার্স করছে তার মানে কোনো একটা আঘাত বা কোনো একটা কি বলবো স্ট্রোক পেয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে একটা কথা খুব পরিষ্কারভাবেই বলা যেতে পারে যে যখনই এই ধরো ফ্র্যাগমেন্টেশন হচ্ছে সেখানে প্রতিকূল পরিবেশ থাকছে, মানে আন্ডার দ্য আনফেভারেবল কন্ডিশন, হয়তো তার খাদ্যের অভাব ডিউ টু স্ক্যারসিটি অফ ফুড বা ডিউ টু ল্যাক অফ প্রপার এনভায়রনমেন্ট ফর প্রপাগেশন, মানে বংশ বিস্তার করার জন্য যখন একটা প্রপার এনভায়রনমেন্ট নেই তখন কি করছে না, সে ফ্র্যাগমেন্টেড হয়ে ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, দিয়ে আবার নতুন করে গজাচ্ছে বা নতুন করে সৃষ্টি করছে, অঙ্কুরোদ্গম হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ফ্র্যাগমেন্টেশন প্রসেসটাকে ডিল করছে। এছাড়া আমি কি বলতে পারি না, বার্ডিং আমরা জানি কোরকোদ্গম, এবং এটা ক্লাসিক্যালি দেখা যায় হচ্ছে ইস্টের ক্ষেত্রে। তোমরা প্রত্যেকে জানো ইস্টের ক্ষেত্রে, হাইড্রার ক্ষেত্রে প্রাণী হিসাবে দেখা যায়, কিন্তু ইস্ট হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে, হ্যাঁ, এককোষী ছত্রাক বা ইউনিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার ফাঙ্গাস, সেক্ষেত্রে ইস্ট দেখা যায়। এই যে দেখো ইস্ট এখানে আঁকা আছে, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। এই ইস্টের ক্ষেত্রে কী হয়, খাদ্য গ্রহণ করছে।
যখন অনুকূল পরিবেশে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে, when it consume huge amount of food in its, then it divide through budding. সেক্ষেত্রে মেটাবলিজমের জন্য এই যে দেখো এখানে কোরক গঠিত হয়েছে, কোরকটা পরে আস্তে আস্তে বিভাজিত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এককোষী, অবশ্যই ইউনিসেলুলার, কিন্তু কোরক বা যাকে বলে স্কার, উন্ট বা স্কার তৈরি হয়, ক্ষত তৈরি হয়, সেখান থেকে কী হয় না নতুন অপত্য বা নতুন ডটার ইস্ট তৈরি হয়, অর্থাৎ নতুন অপত্য ইস্টের সৃষ্টি হয়। কীভাবে হয় এবং কখন হয় পরবর্তীকালে এটা পড়াবো। মিউকর বা এই ইস্টের ক্ষেত্রে টরুলা দশা দেখা যায় ক্লাস 12-এ, আমি বলবো আবার যে টরুলা দশাটা কি। এই টরুলেশন ফেজের মাধ্যমে কিন্তু এরা জন্ম সম্পন্ন করে। একটু আগে আমরা পড়েছি যে ছদ্ম মাইসেলিয়াম বা সিউডো মাইসেলিয়াম। এই সিউডো মাইসেলিয়ামের ব্যাপারটা কি? সিউডো মাইসেলিয়ামের ব্যাপারটা ক্লাসিক্যালি দেখা যায় হচ্ছে ওই একটার পর ওইদিকে দেখো ওই পেনিসিলিয়াম নোটেটামের ওপরে একটার পর একটা পুঁতির দানার মতো যেমন সাজানো আছে, ওই এক একটা পুঁতির দানা যদি ইউনিট হিসাবে ডিসপার্স করে বা যদি বেরিয়ে যায়, যদি আলাদা হয়ে যায়, তখন তাকে আমরা কি বলতে পারবো না ওইভাবে কোরকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করছে। তেমন একটা কোরক কোনটা স্যার? ওই যে উপরে দেখো সরু সরু পুঁতির দানার মতো যেগুলো বিন্দু 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 বিন্দু, ওগুলো আলাদা আলাদা হয়ে যায়, ওগুলো আলাদা হয়ে গিয়ে আবার নতুন করে একটা ছত্রাকের সৃষ্টি করে। তাহলে এগুলো হচ্ছে ছদ্ম মাইসেলিয়াম বা সিউডো মাইসেলিয়ামের কাজ করছে। হ্যাঁ, বা আমরা বলতে পারি যে কোরক ছাড়াও ওই যে ধরো অনেকগুলি কোরক শৃঙ্খলের মতো পরস্পর যুক্ত হয়। এই যে যেমন ইস্টের ক্ষেত্রে এটার উপরে ধরো আরেকটা যুক্ত হলো, ধরো সাপোজ আমি একটু দেখাচ্ছি, এইরকমভাবে ধরো আরেকটা এরকমভাবে যুক্ত হলো, বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝতে পারছো। আবার এটার পর আরেকটা যুক্তি, যেমন একটা 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 করে আলাদা হয়ে যায়, ইউনিট হিসাবে আলাদা আলাদা হয়ে যায়। এইটাকেই বলা হয় সিউডো মাইসেলিয়াম। তাহলে ইস্টের ক্ষেত্রেও খুব ভালোভাবে দেখা যায় এটা। তারপর হচ্ছে স্ক্লেরোসিয়াম, আমি অলরেডি বলেছি যে ছদ্ম প্যারেনকাইমা দিয়ে গঠিত। স্ক্লেরোসিয়াম মাইসেলিয়াম প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন সুপ্ত অবস্থা থাকে, যেটা ক্ল্যাভিসেপসের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া হচ্ছে রাইজোমর্ফ, এগুলো কিন্তু সবই আমি মোটামুটি বলে দিয়েছি। অর্থাৎ তাহলে ফ্র্যাগমেন্টেশন, বাডিং, তারপরে অবশ্যই হচ্ছে বলতে পারি স্ক্লেরোসিয়াম। নিশ্চয়ই মনে আছে, একটু আগেই বললাম স্ক্লেরোসিয়াম জিনিসটা কি, অর্থাৎ ওই চারিদিকে একটা মানে অনুসূত্রগুলো একটা জটলা পাখি একটা কোষ প্রাচীর দ্বারা আবদ্ধ হয়ে এক ধরনের স্ট্রাকচার তৈরি করছে, সেটাকে আমরা বলছি স্ক্লেরোসিয়াম। একটু আগেই আমি বলেছিলাম যে ছদ্ম প্যারেনকাইমা দিয়ে আবৃত যখন খাদ্যবস্তু সঞ্চয় হচ্ছে, when foods are accumulated inside the pseudoparenchyma it treated as স্ক্লেরোসিয়াম। স্ক্লেরোসিয়াম ছাড়াও আরেকটা কি বললাম না রাইজোমর্ফ, সেটাও বলে দিয়েছি। দড়ি বা রজ্জুর মতো একটার সাথে আরেকটা বাদামি বর্ণের হয়, স্বল্পত ব্রাউনিশ কালারের হয়, এটাকে বলা হয় রাইজোমর্ফ। এর পরেরটায় চলে যাও আসেক্সুয়াল ইউনিট। আসেক্সুয়াল ইউনিট কিন্তু আসতে পারে ক্লাস 11-এর পরীক্ষায়। আসেক্সুয়াল ইউনিটের মধ্যে জাস্ট জেনে রাখো কী কী নাম, আর কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু নামগুলো জেনে রাখলে হবে। আমি ডিটেলসে পড়াচ্ছি, এত কিচ্ছু লাগবে না, শুধু নামগুলো অঙ্গজনন কী কী দেওয়া হয়, অজনজনন কী কী দেওয়া হয়, এই নামগুলো একটু জেনে রাখলেই যথেষ্ট 11-এর। সুতরাং এবার আমি যেটা বলছি আসেক্সুয়াল ইউনিটের ক্ষেত্রে কি না ধরো অয়েডিয়া। অয়েডিয়াটা কি? ওই রকমই হাইফিগুলো আস্তে আস্তে খাদ্যবস্তুর মানে অনুসূত্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় এবং মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কার ক্ষেত্রে দেখা যায়? ওই কপ্রিনাস বলে একটা আছে, তার ক্ষেত্রে দেখা যায়। তাছাড়াও অয়েডিয়া ওই ধরো অ্যাসকোবোলাস বা ওদের ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে। এরপর হচ্ছে কনিডিয়া, ক্লাসিক এক্সাম্পল, এইটাকে বলা হয় কনিডিয়া। এই দেখো এই যে পুঁতির দানার মতো যেগুলো, এইগুলোকেই বলা হয় কনিডিয়া। আর যার ওপর দাঁড়িয়ে আছে এটাকে বলে কনিডিওফোর। একটা মজা তোমরা লক্ষ্য করো, বোর্ডের মধ্যেই আঁকা আছে, দেখো এই রাইজোমা স্টোরোনিফারের ক্ষেত্রে যে দণ্ডাকার যে স্ট্রাকচারটা, যে স্লেন্ডার লাইক যে ইরেকটাইল স্ট্রাকচারটা, সেটাকে বলছে স্পোরাঞ্জিওফোর। এরও যে দণ্ডাকার স্ট্রাকচার তাকে বলছে কনিডিওফোর। এই দুটোর মধ্যে কমন টার্মটা কোনটা? কমন টার্মটা হচ্ছে ফোর, PHORE। এটা কিন্তু পোর বলিনি, ফোর বলেছি। দেখো দুটোর ক্ষেত্রে আছে, এখানেও ফোর ওখানেও ফোর,
তাহলে যেখানে ফোর কথাটা পাবে PHORE, তার মানে হচ্ছে প্রপ আপ, মানে কাউকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম, অর্থাৎ ওপরের স্ট্রাকচারটাকে ধরে দাঁড়িয়ে আছে যার সাহায্যে। এটা হচ্ছে স্পোরাঞ্জিওফোর, ওটা হচ্ছে কনিডিওফোর, এইরকমভাবে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। ফোর মানে ইংলিশ হচ্ছে টু বিয়ার, বিয়ার মানে বহন করা, যে বহন করছে, কাকে বহন করছে? ওপরের পার্টগুলোকে বহন করে যাচ্ছে, সেই জন্য কনিডিওফোর, স্পোরাঞ্জিওফোর এইরকম নামকরণগুলো করা হয়েছে। তাহলে আমরা দেখলাম অয়েডিয়ার ক্ষেত্রে, কনিডিয়ার ক্ষেত্রে অয়েডিয়া, তারপর হচ্ছে কনিডিয়া, কনিডিয়া, তারপরে কনিডিয়ার পরে অবশ্যই হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর, এই যে স্পোরাঞ্জিওফোর যেটা রাইজোপাসের ক্ষেত্রে দেখানো আছে, স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিয়ামের মধ্যে যেগুলো থাকছে কার ক্ষেত্রে দেখা যায়? মিউকর বা রাইজোপাসের ক্ষেত্রে দেখা যায়, এই যে মিউকর বা রাইজোপাসের ক্ষেত্রে দেখা যায়। এটার ক্ষেত্রে তাহলে কি বললাম? স্পোরাঞ্জিওস্পোর, এই যে স্পোরাঞ্জিওফোরের ওপরে যে স্পোরগুলো আছে তাকে স্পোরাঞ্জিওস্পোর বলে। এটা কি, এটা বলছো? কোনটার নাম বলো? আচ্ছা, এই যে মিউকরের ব্যাপারটা, এইখানে এইটা হচ্ছে রাইজোপাস টোনিফার, এইটা হচ্ছে মিউকর। স্যার মিউকর আর রাইজোপাসের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। দেখো ওখানে কিন্তু রাইজোপাস যেটা আছে সেটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, আর মিউকর কিন্তু অনেকগুলো একসাথে গড়ে ওঠে। রাইজোপাস যখনই ওঠে সিঙ্গেল সিঙ্গেল গড়ে ওঠে, আর যখনই দেখবে এরকম ক্লাস্টার ফর্মেট উঠছে সেটা হচ্ছে মিউকর। দেখতে পুরোপুরি সেম, শুধু ইউনিট হিসাবে ভাগ করা, মানে রাইজোপাসের যেরকম দেখতে হয় মিউকরও ঠিক সেরকমই দেখতে হয়, আর স্পোর প্লাজমের ক্ষেত্রে একটু আলাদা হয়। হ্যাঁ, আর বাদ বাকি অ্যাজ ইট ইজ সেম দুটোকে দেখতে, শুধু পার্থক্য হচ্ছে একটা কলোনিয়াল ফর্মে থাকে, একটা গুচ্ছাকারে থাকে, আর একটা ইউনিট হিসাবে থাকে, একটা একটা করে থাকে। একটা একটা করে যেটা থাকে তা সেটা হচ্ছে রাইজোপাস। রাইজোপাস একটা নাম করা ছত্রাক, আর এই মিউকরও হচ্ছে একটা নাম করা ছত্রাক, অ্যাকচুয়ালি ফ্যামিলির মধ্যেই পড়ে। হ্যাঁ, সাইগোমাইসিস ফ্যামিলির মধ্যেই পড়ে। এছাড়া কি ক্লামাইডোরেনু, ক্লামাইডোস্পোর, ক্লামাইডোস্পোর বা ক্লামাইডোরেনু। ক্লামাইডোরেনু কোথায় দেখা যায়? অণুসূত্রগুলো, when hyphae are accumulated with huge amount of stored food, মানে যখন অণুসূত্রের মধ্যে, এই যে অণুসূত্রগুলো আছে এই অণুসূত্রের মধ্যে অতিরিক্ত খাদ্যবস্তু জমে যায়, তখন কি হয়? তখন ওরা বিভাজিত হয়ে যায়। অর্থাৎ খাদ্যবস্তু জমে গেলে কি হয় না, ওরা বিভাজিত, যেমন আলুর ধসারোগ সৃষ্টিকারী ফাইটোফথোরা ইনফেস্টান্স, ফাইটোফথোরা ইনফেস্টান্স হচ্ছে আলুর ধসারোগ সৃষ্টিকারী এক ধরনের ছত্রাক। সেক্ষেত্রে আমরা বলবো এটা ক্লামাইডোরেনু, তাদের ক্ষেত্রেই দেখা যায়। আর তারা প্রতিকূল পরিবেশ অতিক্রম করে বিভিন্ন অনুকূল পরিবেশে অঙ্কুরিত উৎপন্ন করে। এরপরে আসছি কি না, এরপরে আসছি মেনলি জুস্পোর, যাকে বলা হয় হচ্ছে চলরেণু। জুস্পোর, বুঝতেই পারছো, জুস্পোর চলরেণু, তার মানে যে রেণুগুলোর গায়ের ক্ষেত্রে আমরা দেখবো এরকম ফ্লাজেলেটেড স্ট্রাকচার আছে, যারা চলতে ফিরতে পারে, অর্থাৎ দোজ হু হ্যাভ মোটিলিটি, অন্তর্জনিষ্ণুভাবে বা এন্ডোজেনাসলি কিছু আছে জুস্পোরাঞ্জিয়াম থেকে ডিসপার্স করে। আমরা এই যে ফ্লাজেলামটা এঁকেছি, আমরা আগের দিনও পড়েছিলাম যে টিন সেল ফ্লাজেলাম আর ভিটব্লাস ফ্লাজেলাম। টিন সেল ফ্লাজেলামের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম রোঁয়া রোঁয়া থাকে, সেইগুলোকে বলে টিন সেল ফ্লাজেলাম। আর যাদের ক্ষেত্রে সেটা থাকে না তাদের বলা হয় ভিটব্লাস ফ্লাজেলাম। অর্থাৎ ফ্লাজেলা দু টাইপের হয়, যাদের ক্ষেত্রে সূক্ষ্ম চুলের মতো রোঁয়া রোঁয়া দেখা যায় তাদের ক্ষেত্রে বলে টিন সেল ফ্লাজেলাম, টয়সি দন্তের ন, দন্তের শয়কার ল, টিন সেল ফ্লাজেলাম। আর যাদের ক্ষেত্রে ওই রোঁয়া রোঁয়া দেখা যায় না, মানে those not bears hair like bristles in their flagellum, they are treated or they are called by whiplash. whiplash. এরপরে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে যৌন রেণু। দেখো আসেক্সুয়াল স্পোর হলো বটে, এবার আমরা আসেক্সুয়াল ইউনিটের মতো কিন্তু আবার সেক্সুয়াল স্পোরও আছে। চলরেণুর ক্ষেত্রে স্যাপ্রোলেজিনা, এই যে জুস্পোর লিখে রাখতে পারো, স্যাপ্রোলেজিনা, বানানটা লিখে দিচ্ছি। স্যাপ্রোলেজিনা হচ্ছে একটা অ্যাকোয়াটিক বা জলজ একটা কি না ছত্রাক, স্যাপ্রোলেজিনা এসপি, এই জলজ ছত্রাকের ক্ষেত্রে এটা দেখা যায়। এরপরে আর কি
এরপরে হচ্ছে যৌন রেণু বা সেক্সুয়াল স্পোর। তার ক্ষেত্রে আমরা মেনলি বলবো 3-4 ধরনের, ওই জাইগোস্পোর, কুস্পোর, অ্যাসকোস্পোর এবং বেসিডিওস্পোর। বুঝতেই পারছো জাইগোস্পোর কার ক্ষেত্রে দেখা যায়, জাইগোমাইসিটিস গ্রুপের ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে কি আর দুটি গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয় এবং জাইগোটটি স্থূল প্রাচীরযুক্ত জাইগোস্পোর গঠন হয়। কিভাবে হয় স্যার একটু দেখিয়ে দিন। এই ধরো এইখানে আমি দেখাচ্ছি একটা অনুসূত্র, আবার এখানেও দেখছি আর একটা এরকম অনুসূত্র, এই দুটো পরস্পর ফিউজড আপ করে যায়, দিয়ে এই রকম একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় জাইগোস্পোর। এইটাকে বলা হয় জাইগোস্পোর, যেটা রাইজোমাসের ক্ষেত্রে দেখা যায়। এখান থেকেই নতুন করে আবার একটা এই রকম রাইজোমাস তৈরি হয়ে যায়। দেখো একটু বোর্ডের ছবিতে বুঝতে পারলে কিনা, অর্থাৎ দুটো কাছাকাছি এলো, এরকম একজনের সাথে একজনের লেগে গেল, অর্থাৎ এন, এটাও এন, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস ট্রেন, এটা মাইনাস ট্রেন। ধরো আমার এই যে দুটো আঙুল, এই দুটো আঙুল কাছাকাছি এলো, প্লাস আর মাইনাস দুটো একসাথে ইউনাইটেড হলো, তাদের মধ্যে কি হলো না প্লাজমা বা সাইটোপ্লাজমের মিলন হলো, এবং সাইটোপ্লাজমের মিলন হওয়ার পরে ভেতর দিকে নিউক্লিয়াসটা কি হলো, মিলিত হয়ে গেল। অ্যাম্পিমিক্সিস অফ নিউক্লিয়াস ইনসাইড দিস জাইগোস্পোর and this produce the diploid number of zygote cells. তাহলে এটা হচ্ছে জাইগোস্পোর। কুস্পোর কি রকম না ফাইটোপথোরার ক্ষেত্রে দেখা যায় কি না পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, মেল এবং ফিমেল গ্যামেট পরস্পর মিলিত হয়ে উ স্পোর গঠন করে। অর্থাৎ উ স্পোর যেমন আমরা মাধ্যমিকে পড়েছিলাম উ গ্যামি, ঠিক একটা বড় এবং নিশ্চল, আর একটা ছোট কিন্তু সচল, একটা মোটিলিটি আছে কি সেটা ছোট স্মল বাট মোটাইল, আর একটা হচ্ছে নন মোটাইল বাট লার্জ ইন শেপ, সেরকমই উ স্পোর তৈরি হলো। তারপরে হচ্ছে অ্যাসকোরেনু বা অ্যাসকোস্পোরস, অ্যাসকোমাইসিটিস গ্রুপের ক্ষেত্রে দেখা যায় অ্যাসকোবোলাস বা ধরো অ্যাসকোকার্ড থেকে তৈরি হয়। রেণুস্থলীর মধ্যে অন্তর্জনিতভাবে 4টে বা 8টা তৈরি হয়। দেখবে তোমাদের সাঁতরার বই বা ছায়াপোষণ বইতে কালার পিকচার দেওয়া আছে, ঠিক এই রকম ভাবে তৈরি হয় জিনিসটা। আমি তলায় দেখিয়ে দিচ্ছি কিভাবে অন্তর্জনিতভাবে 4টে বা 8টা। যদি না দেখতে পাই এদিকে চলে এসো। ঠিক দেখো ভেতর দিকে, ঠিক দেখো ভেতর দিকে এইরকমভাবে এদিকে 4টে, এদিকে 4টে, 4টে 4টে 8টা এন্ডোজেনাসলি। এইগুলোই কী হবে বলো তো, এগুলো বাইরে বেরিয়ে যাবে, এগুলোকে বলা হয় কি অ্যাসকোস্পোরস। আর এর মধ্যে যেটা ফল দেয় এটা বলে ফ্রুট বডি, এটাকে বলে অ্যাসকোকার্ড। তাহলে ইনসাইড দ্য অ্যাসকোকার্ড অ্যাসকোস্পোরস আর প্রডিউসড উইচ ডিসপার্স ইন আউটসাইড অফ দ্য বডি, আউটসাইড অফ দ্য মেন বডি, যেগুলোকে বলছে অ্যাসকোস্পোর। বেসিডিওস্পোরস অর্থাৎ বেসিডিয়াম, ওই যে ওখানে আছে অ্যাগারিকাস বিস্পোরাস, ওর ক্ষেত্রে এরকম ক্লাব শেপ স্ট্রাকচার থাকে। ক্লাব শেপ স্ট্রাকচারের ক্ষেত্রে এর মধ্যে থেকে বেসিডিয়াম, অর্থাৎ আমরা বলতে পারি, দেখবে বইতে ভালো করে ছবি দিয়েও দেখানো আছে, এর মধ্যে থেকে এইগুলো উৎপন্ন হয়, অর্থাৎ এগুলো হচ্ছে বেসিডিয়াম থেকে উৎপন্ন হয় হচ্ছে বেসিডিওস্পোর। সেক্ষেত্রে ধরো আমরা বলতে পারি যে অ্যাগারিকাসের ক্ষেত্রে বা বলতে পারি সাইজোফাইলাম, এদের ক্ষেত্রে দেখা যায়। এরপরে আমরা চলে যাচ্ছি ছত্রাকের যৌন জনন ক্রিয়া বা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফাঙ্গাস। তাহলে আমরা এবার চলে যাচ্ছি ছত্রাকের যৌন জনন ক্রিয়া। সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি বলা হয় তাহলে আমরা যে জিনিসটা এখন দেখব সেটা হচ্ছে মেনলি কতগুলো কপুলেশনের ইয়েতে হয়, কপুলেটরি মেথডের মধ্যে দিয়ে হয়। কি কি যৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মেনলি যে মাধ্যমগুলো ব্যবহৃত হয় সেইগুলো হচ্ছে প্ল্যানোগ্যামেটিক কপুলেশন। আমি লিখে দিচ্ছি, তোমাদের সহজভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করছি, তোমরা লিখে নাও অবশ্যই। মেনলি প্রথমে আমরা কি বলছি, আমরা প্রথমেই বলছি প্ল্যানোগ্যামেটিক কপুলেশন বা প্লেনোগ্যামেটিক, প্ল্যানোগ্যামেটিক কপুলেশন। প্রত্যেকটাকে আমি ব্যাখ্যাও করে দিচ্ছি। প্ল্যানোগ্যামেটিক কপুলেশন ছাড়া আছে হচ্ছে গ্যামেটাঞ্জিয়াল কন্ট্যাক্ট, গ্যামেটাঞ্জিয়াল কন্ট্যাক্ট, একটু আগে এটা পড়িয়েছি আমি, ওই যে দেখো আঁকা দেখানো আছে, এদিকে এন প্লাস ট্রেন, এদিকে এন মাইনাস ট্রেন, দুটো অনুসূত্র পরস্পর এলো,
জুড়ে গেল, এখানে যেটা তৈরি করলো সেটা জাইগোস্পোর, জাইগোস্পোর থেকে ওপরে তৈরি করলো কি না একটা নতুন ছত্রাক বা রাইজোমাস তৈরি করলো। তাহলে এটা হচ্ছে তোমার কি না গ্যামেটানজিয়াল কন্ট্যাক্ট। তারপর হচ্ছে অবশ্যই গ্যামেটানজিয়াল কপুলেশন, গ্যামেটানজিয়াল কপুলেশন, গ্যামেটানজিয়াল কপুলেশন। তারপরে হচ্ছে কি না স্পারমাটাইজেশন, স্পারমাটাইজেশন। আর হচ্ছে সোম্যাটোগ্যামি, সোম্যাটোগ্যামি, সোম্যাটোগ্যামি। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ টোটাল 5টা রকম দেখানো আছে। এর মধ্যে ভাগ আছে হচ্ছে ওই প্ল্যানোগ্যামেটিক পপুলেশনের মধ্যে, সেটাও আমি উল্লেখ করে বলে দিচ্ছি কি কি। হ্যাঁ অবশ্যই প্ল্যানোগ্যামেটিক পপুলেশন, গ্যামেটানজিয়াল কন্ট্যাক্ট, তারপর হচ্ছে গ্যামেটানজিয়াল পপুলেশন, তারপরে হচ্ছে স্পারমাটাইজেশন বা স্পারমাটাইজেশন হিসেবেই বলতে পারো, স্পারমাটাইজেশন আমি তো আপনাকে লিখে দিচ্ছি TION, স্পারমাটাইজেশন আর সোম্যাটোগ্যামি, সোম্যাটোগ্যামি। প্রত্যেকটা কথার থেকে বোঝা যাচ্ছে এই যে প্ল্যানোগ্যামেটিক পপুলেশনের 3টে ভাগ কি কি। অবশ্যই এটা তোমাদের খুব সহজ লাগবে, আমি শুধু 3টে ওয়ার্ড লিখবো তাতেই বুঝে যাবে। আইসো, অ্যানাইসো আর ইচ্ছা করে তোমাদের বলে দিলাম পুরো আগের মতো পুরো কপি পেস্ট, তার পেছনে শুধু লিখে নিতে হবে প্ল্যানোগ্যামেটিক পপুলেশন, সোজা করে বুদ্ধিদীপ্ত কথা বোঝালাম। তার মানে আইসো প্ল্যানোগ্যামেটিক পপুলেশন, অ্যানাইসো প্ল্যানোগ্যামেটিক পপুলেশন, প্ল্যানোগ্যামেটিক পপুলেশন। আর ঠিক ওখানে যা যা হতো কপি পেস্ট করে দাও, কিচ্ছু পড়ার দরকার নেই। অর্থাৎ মাধ্যমিকে যা যা পড়ে এসেছিলে, তাহলে প্রথমে আমরা দেখি আইসো, আইসো মানে সেম। অর্থাৎ এক্ষেত্রে যেটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটো ফ্লাজেলেটেড গ্যামেট, মানে যা হবে দুটোই সেম হবে, দুটো আইসো মানে ইকুয়াল, ইকুয়াল। তোমরা নিশ্চয়ই জানো এক্ষেত্রে দুটো গ্যামেটই কি ফ্লাজেলে যুক্ত। কেমন না এইটা ধরো এরকম আর এটাও ধরো এরকম, এক দেখতে দুটো পাশাপাশি আইসো, এরা দুজনে পরস্পর কাছাকাছি আসছে, সেই আমার মজার কথা অনুসারে এত কাছাকাছি দুজনে। অ্যানাইসো, অ্যানাইসোর ক্ষেত্রে কি হবে, একটা হচ্ছে একটা হচ্ছে বড় এবং আরেকটা হচ্ছে অবশ্যই ছোট। যেটা বড় সেটা অবশ্যই আমরা বলতে পারি নিশ্চল বলতে পারি, বা সেটা এমনি চলতে ফিরতে অতটা পারে না, বা আমরা এটা বলতে পারি যে ক্ষুদ্রটাকে মাইক্রোগ্যামেট এবং বড়টাকে ম্যাক্রোগ্যামেট বলা যেতে পারে। একটা বড় এবং একটা ছোট, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে না অ্যানাইসো। আর প্ল্যানোগ্যামেটিক ক্ষেত্রে কি হবে, একটা ছোট তো অবশ্যই, ছোটটা দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে আঁকাটাও আছে ওইভাবে। অর্থাৎ আমি আগে যারা আমার কাছে পড়েছে তাদের ক্ষেত্রে বলেছিলাম দুটো ও, একটা বড় একটা ছোট। বড়টা হচ্ছে নিশ্চল বা নন মোটাইল উইচ ইজ লার্জ ইন শেপ, আর ছোটটা হচ্ছে স্মল অ্যান্ড মাইনিউট উইচ ইজ মোটাইল, অর্থাৎ যেটা চলতে ফিরতে পারে। একটার হচ্ছে ফ্লাজেলা আছে আর একটা ফ্লাজেলা নেই, তাই চলতে পারে না, দুটোর একসাথে ফিউশন হয়, সেইটা হচ্ছে প্ল্যানোগ্যামেটিক পপুলেশনের মধ্যে প্ল্যানোগ্যামেটিক পপুলেশন। এবার গ্যামেটানজিয়াল কন্ট্যাক্ট, গ্যামেটানজিয়াল কন্ট্যাক্টটা কি, এখানে হচ্ছে দুজনে হাত ধরলো, যৌন জনন হয়ে গেছে। কীরকম সেক্সুয়াল রিপ্রোডাকশন না এক্ষেত্রে এই যে NRN দেখবে বইতেও লেখা আছে যে গ্যামেটানজিয়াল কন্ট্যাক্টের ক্ষেত্রে যেটা দুটো জনন কোষাধার, অর্থাৎ এখানে আমরা বলতে পারি পুংধানী এবং ডিম্বাণুস্থলী, অর্থাৎ যেমন অ্যান্থিরিডিয়াম আর আর্চিগোনিয়াম বলি সেরকম দুটো কাছাকাছি আসে, আর গ্যামেটগুলো বাইরে কখনো নির্গত হয় না। এটার ক্ষেত্রে গ্যামেটস আর নট এক্সপোজ টু দ্য আউটসাইড অফ দ্য বডি। সেক্ষেত্রে দুটো জনন কোষাধারের মধ্যে কি হয়, একটা ছিদ্র সৃষ্টি হয়। কিরকম না ধরো এরকম একটা তৈরি আছে একটা বডি, আর এইরকম একটা বডি তৈরি আছে। সুতরাং এই দুটো লিভিং বডির মধ্যে এক ধরনের টেম্পোরারি কনজুগেশন টিউব তৈরি হয়, যেটা মাধ্যমিকে পড়ে এসেছিলে সংশ্লেষ বা কনজুগেশন, সেটাই হচ্ছে গ্যামেটানজিয়াল কন্ট্যাক্ট। এটা একটা দুটোর মাঝখানে একটা ব্রিজ তৈরি হলো, এখান থেকে যে জনন আছে এটা এর মেটেরিয়াল এদিকে আর এর মেটেরিয়াল এদিকে,
অর্থাৎ এটা আমরা বুঝতে পারলাম যে এইভাবে কি হয় না দুটো শেয়ার করে দুজনের গ্যামেটকে, এবং সেটা শেয়ার হয় কোথা দিয়ে না একটা টেম্পোরারি ফার্টিলাইজেশন টিউব বা নিষেক নালী গঠনের মাধ্যমে। এরপরে হচ্ছে গ্যামেটাঞ্জিয়াল কপুলেশন, যেটার ক্ষেত্রে আমরা দেখব যে কাছাকাছি দুটো গ্যামেট আসছে বটে, কিন্তু এদের মেনলি প্রোটোপ্লাজমের ফিউশন হচ্ছে। মানেটা কি? মানে হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে গ্যামেটাঞ্জিয়াল কন্ট্যাক্টের ক্ষেত্রে একটা টিউব ফর্মেশন হচ্ছে দুটোর মধ্যে, আর এর ক্ষেত্রে কোনো টিউব ফর্মেশন হচ্ছে না, দুটো এরকম পাশাপাশি একত্রিত হচ্ছে। those are united with together and this medium or middle wall is dissolved when the cytoplasmic inclusions are miscible with each other। তার মানে এর যা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম ছিল আর এর যা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম ছিল দুটো মিশে গেল, মাঝখানের যে ইয়েটা ছিল সেটা ডিসলভ হয়ে গেল। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি গ্যামেটাঞ্জিয়াল কপুলেশনের ক্ষেত্রে কোনো টিউব ফর্মেশন হয় না, এরকম কোনো টিউব ফর্মেশন হয় না। জাস্ট আমার হাতের দিকে দেখো, এটা একটা হাত এটা একটা হাত কাছাকাছি এলো, এই দুটো হাতের দিকে মিলে গেল, এটাই হচ্ছে গ্যামেটাঞ্জিয়াল কপুলেশন। অর্থাৎ জনন কোষাধার বা যেখানে গ্যামেট প্রোডাকশন হচ্ছে গ্যামেটাঞ্জিয়াল সেল, সেখান থেকে আমরা দেখতে পেলাম প্রাচীর দুটি স্পর্শ বিন্দুতে ছিদ্র তৈরি হচ্ছে এবং ছিদ্রের মাধ্যমে প্রোটোপ্লাজম একজনের থেকে আরেকজনের দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এর মাঝখানে আমি বলতে পারি ঠিক এইরকম একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। ঠিক এরকমভাবে দুজনে কি করছে না শেয়ার করছে। স্পার্মাটাইজেশন, স্পার্মাটাইজেশন ব্যাপারটা কি? এই ধরনের পুংগ্যামেটের ক্ষেত্রে ক্ষুদ্রাকৃতি দ্য স্মল গ্যামেট, এক্ষেত্রে আমরা বলতে পারি এককোষ এবং নিশ্চল প্রকৃতির হয়ে থাকে, ইউনিসেলুলার অ্যান্ড নন মোটাইল। এই পুংগ্যামেটটা ক্ষুদ্রাকৃতি হয় এবং একে কি বলে স্পার্মাশিয়াম বা স্পার্মেশিয়াম বলা হয়। বিভিন্ন অ্যাকোয়াটিক মিডিয়ামের মাধ্যমে এ ট্রাভেল করে বেরিয়ে যেতে পারে। কোনটার ক্ষেত্রে বলো, আবার বলছি, স্পার্মাটাইজেশনটা কি? স্পার্মাটাইজেশনের ক্ষেত্রে স্পার্মাটাইজেশন তোমরা বলতে পারবে এটা কোত্থেকে এসছে? এই এক্স্যাক্টলি, ভেরি গুড, স্পার্ম থেকে এসছে। যেরকম শুক্রাণু হয়, শুক্রাণু যেরকম সরাসরি ডিরেক্ট এগোতে পারে, ঠিক একইভাবে স্পার্মাটাইজেশনের ক্ষেত্রে আমরা দেখব কি না সরাসরি ওই মেল গ্যামেট যেটা হবে, পুং গ্যামেট যেটা হবে, সেটা জলের মাধ্যমে আস্তে আস্তে স্ত্রীধানীর দিকে এগিয়ে যাবে। অর্থাৎ যে দিকটা স্ত্রী গ্যামেট আছে, স্ত্রী গ্যামেট যেখানে বসে থাকা সেখানেই আছে, শুধু পুং গ্যামেটটা তার দিকে চলে যাচ্ছে। কার মাধ্যমে? কোনো একটা এজেন্ট বা বাহক অথবা জলের মাধ্যমে চলে যাচ্ছে। এটাকেই বলে স্পার্মাটাইজেশন। অর্থাৎ জল বা বাহকের মাধ্যমে যখন শুক্রাণু কোষ থেকে বা স্পার্মেশিয়াম থেকে যখন স্পার্মটা এগিয়ে যায় কার দিকে না ফিমেল গ্যামেটের দিকে বা স্ত্রী গ্যামেটের দিকে, তাকে বলে স্পার্মাটাইজেশন। আর সোম্যাটোগ্যামি কোনটা না শুধু দেহজ, সোমা মানে হচ্ছে দেহজ কোষ। তোমরা পড়ে এসছো যে ওই অটোজোম, অটোজোম অ্যালোজোম যেমন পড়েছিল, অটোজোমের ক্ষেত্রে হচ্ছে সোম্যাটিক সেল বলা হতো। সোম্যাটিক সেল মানে দেহজ কোষ, অর্থাৎ সোম্যাটোগ্যামি মানে যখন এই যে এই কেসটা, অর্থাৎ এখানে এইরকমভাবে একটা অনুসূত্র আর এখানে এইরকমভাবে একটা অনুসূত্র, এর এন আর এর এন, একটা প্লাস একটা মাইনাস, তার মানে দুটো বিপরীত অনুসূত্র পরস্পর কাছাকাছি এলো, এই জায়গাটা ডিসলভ হলো এবং এইরকমভাবে আবার নতুন করে গড়ে উঠলো জাইগোস্পোর বা জাইগো। অ্যাগারিকাসের ক্ষেত্রেও দেখা যায়। এরপরে যে জায়গাটা আমরা চলে আসব সেটা আর কিছুই না, বিভিন্ন গ্রুপের ছত্রাকের কমন বৈশিষ্ট্য, যেটা ক্লাস 11-এর পেপার সেটটা অনেক সময় সেট আপ করেন। আমরা দেখব 4টে গ্রুপ আছে, এই 4টে গ্রুপ করলেই আমাদের ফাঙ্গাসটা শেষ হয়ে যাবে। সুতরাং এই 4টে গ্রুপের ক্ষেত্রে তোমরা কি কি বৈশিষ্ট্য অলরেডি পড়িয়ে দিয়েছি আমি তোমাদের, এক্ষুনি শেষ হয়ে যাবে ব্যাপারটা, কারণ এই 4টে গ্রুপের বৈশিষ্ট্যকে আলাদা আলাদাভাবে মেনটেন করে লিখতে হবে। বারবার বলছি এটা ইম্পর্টেন্ট ফর ক্লাস 11। এর মধ্যে থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য মানে যে কোনো গ্রুপের বিভাগ থেকে একটা ছত্রাকের বিভাগকে তুলে বলতে পারে স্টেট দ্য ডিফারেন্ট ক্যারেক্টার্স অফ দিস গ্রুপ। তাহলে গ্রুপগুলো কী কী বা বিভাগগুলো কী কী আমরা একটু দেখে নিই। অলরেডি বলে দিয়েছি বিভাগগুলো কী কী, এবার আমরা শুধু সেই সম্বন্ধে একটু জেনে নেব যে কোনটা কিরাম টাইপের। প্রথম যেটা গ্রুপ সেটা হচ্ছে জাইগোমাইকোটিনা, সাবডিভিশন জাইগোমাইকোটিনা, অর্থাৎ সেই জাইগোমাইসিটিস থেকে এসছে জাইগোমাইকোটিনা। তারপরে হচ্ছে অ্যাসকোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা।
তারপরে হচ্ছে বেসিডিওমাইকটিনা, বেসিডিওমাইকটিনা। তারপরে হচ্ছে ডিউটেরোমাইকটিনা, ডিউটেরোমাইকটিনা। দেখো লক্ষ্য করে, এই যে জাইগোমাইকটিনা যে ছত্রাকটা আছে বা যে ছত্রাকের গ্রুপটা আছে বা বিভাগটা আছে, এর ক্লাসিক্যাল এক্সাম্পলটা কি? ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে মিউকর বা রাইজোপাস, যাই বলো না কেন, রাইজোপাস ক্লোনিফার বা মিউকর মিউসিডো। এক্সাম্পল হচ্ছে মিউকর, ওপরে আঁকা আছে ছবি, প্রত্যেকটা গ্রুপের আঁকা আছে এক্সেপ্ট ডিউটেরোমাইকটিনা। তাহলে এদের ক্ষেত্রে কি দেখতে পাও? তোমরা নিজেরাই তো ক্যারেক্টার বলে দিতে পারবে। এদের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম থাকে, কলুমেলা থাকে, স্পোরাঞ্জিওফোর থাকে, হাইটি বা অনুসূত্র কিরাম টাইপের, জীবনচক্র বা লাইফ সাইকেলে ফ্লাজেলাযুক্ত চলরেণু অনুপস্থিত, অ্যাবসেন্স অফ জুস্পোর, অ্যাবসেন্স অফ জুস্পোর। এছাড়া হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিভাবে করে না খন্ডি ভবন ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে করে? ক্লামাইডোস্পোর, প্রতিকূল পরিবেশ বা আনফেভারেবল কন্ডিশনে। আর রেণুস্থলী রেণু থেকে রেণুগুলোকে ডিসপার্স করে। সুতরাং আমরা এটা বলতে পারলাম কার ক্ষেত্রে? না জাইগোমাইকটিনার ক্ষেত্রে। এবং এদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার, এই মাইসিলিয়ামগুলো দেখেছো অত্যন্ত শাখান্বিত, মানে ব্রাঞ্চড হাইফি আর ফাউন্ড। তাহলে এটা আমরা দেখতে পেলাম। এরপরে আমরা কি দেখতে পাবো? এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসকোমাইকটিনা গ্রুপ। বলাই আছে ইস্ট আর ওদিকের পেনিসিলিয়াম নোটেটাম, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে সব কার মধ্যে পড়ে? না অ্যাসকোমাইকটিনা গ্রুপের মধ্যে পড়ে। একইভাবে এটা হচ্ছে লার্জেস্ট ফাইলাম, লিখে রাখতে পারো অ্যাসকোমাইকটিনার তলায় এটা হচ্ছে বৃহত্তম বিভাগ, ছত্রাক গোষ্ঠীর বৃহত্তম বিভাগ। এই চারটের মধ্যে সবচেয়ে বেশি ছত্রাক যার আন্ডারে পড়ে সেটা হচ্ছে অ্যাসকোমাইকটিনা বিভাগ। এই অ্যাসকোমাইকটিনার মধ্যে আমরা দেখতে পাবো যে এর উপরিভাগ সর্বাধিক সংখ্যক প্রজাতি পাওয়া যায়, এদের এককোষী প্রকৃতির দেহ দেখা যায়, এবং সবচেয়ে বড় কথা খন্ডি ভবন প্রক্রিয়া বা ফিশন প্রক্রিয়া বংশ বিস্তার করতে পারে, কনিডিয়া অয়েডিয়া এবং ক্ল্যামাইডো রেণুর মাধ্যমে জন্ম সম্পন্ন করে। আর কি অ্যাসকোগোনিয়াম হচ্ছে এদের মেনলি পুংধানী, আর আর্চিগোনিয়াম হচ্ছে স্ত্রীধানী। তার মানে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাসকোগোনিয়াম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হচ্ছে আর্চিগোনিয়াম। কার ক্ষেত্রে বলছেন স্যার? অ্যাসকোমাইকটিনার ক্ষেত্রে বলছি। এদের দেহের যে পুংধানীটা থাকে, অর্থাৎ যেখান থেকে অ্যান্থেরোজয়েড বা শুক্রাণু উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যাসকোগোনিয়াম, আর যেখান থেকে স্ত্রীধানী উৎপন্ন হয় তাকে বলে আর্চিগোনিয়াম। ভালো করে মাথায় রাখবে, প্রশ্ন আসতে পারে এটা। আর্চিগোনিয়াম আর অ্যাসকোগোনিয়াম কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যাসকোমাইকটিনা গ্রুপের ক্ষেত্রে দেখা যায়। এবং দেখতেই পাচ্ছ ইস্টের দেহটা কিরকম কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে এবং প্রচুর ব্রাঞ্চ হয় পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। যেহেতু অ্যাসকোমাইকটিনা, তাই এদের ফল দেহটাকে কি বলবে? এদের যে ফল দেহ বা ফ্রুট বডিটাকে কি বলা হবে? অ্যাসকোকার্প। ভেরি গুড, অ্যাসকোকার্প। আর এদের যে রেণুগুলো উৎপন্ন হবে অ্যাসকোকার্প থেকে সেগুলোকে কি বলবো? অ্যাসকোস্পোর। বাহ, ভেরি গুড। এরপরে চলে যাচ্ছি বেসিডিওমাইকটিনা, একবারে ওপরে মাথায় দেওয়া আছে। মাথায় যে বেসিডিওমাইকটিনা যে ছবিটা দেওয়া আছে সেখানে একটু কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে। কি জিনিস? যেমন এই জায়গাটা আংটির মতো, এটাকে বলা হয় অ্যানিউলাস। তলার দিকে যেমন হাইফি আছে থাক, মাইসেলিয়াম আছে থাক, প্রচুর ব্রাঞ্চ। এই দিকে আছে স্টাইপ, স্টাইপ STIPE, যেটা দণ্ডাকার স্ট্রাকচার, সেটা হচ্ছে স্টাইপ। আর এই যে ওপর দিকের পার্টটা এটাকে হচ্ছে পিলিয়াস বা পাইলিয়াস। এই হচ্ছে ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাসের স্ট্রাকচার, যেটা তলার দিকে ওই রিং লাইক স্ট্রাকচার আছে। পিলিয়াসের মধ্যে ওই আমব্রেলা শেপ স্ট্রাকচারটার তলায় সেখানে একটা কি বলবো, এইগুলোকে আমরা বলতে পারি যে ফিলামেন্টাস স্ট্রাকচার, যে ফিলামেন্টাস স্ট্রাকচারটা পাইলিয়াস বডির সাথে যুক্ত আছে। স্টাইপ হচ্ছে স্লেন্ডার বা ইরেকটাইল স্ট্রাকচার which bear the fruit body of the Basidiomycotina. Basidiomycotina গ্রুপের ফল দেহ বা ফ্রুট বডিটার নাম কি হবে? বেসিডিওকার্প।
এখান থেকে যে স্পোরগুলো উৎপন্ন হবে বেসিডিও স্পোর। বাহ, ভেরি গুড। সুতরাং বেসিডিও মাইকোটিনা গ্রুপের বেসিডিও কার্প হচ্ছে ফ্রুট বডি, আর সেখান থেকে উৎপন্ন হচ্ছে বেসিডিও স্পোর। তাহলে এবার আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে মাইসেলিয়ামের ক্ষেত্রে এটা তো উপস্থিত, মাইসেলিয়াম উপস্থিত, এবং লিখে রাখবে অবশ্যই এই বেসিডিও মাইকোটিনার ক্ষেত্রে ডলিপোর সেপ্টাম দেখা যায়। ওই যে তখন প্রথমেই বলেছিলাম প্রস্থ প্রাচীর বিশিষ্ট ডলিপোর সেপ্টাম দেখা যায়, ডলিপোর সেপ্টাম দেখা যায়। এরপরে কি বলা হচ্ছে ওই যে মনোক্যারিওটিক হাইফি দেখা যায়, ওই যে n প্লাস আর n মাইনাস, এই যে এইটা মনোক্যারিওটিক, এটা n প্লাস এটা n মাইনাস, এই জন্য এটা হচ্ছে মনোক্যারিওটিক, মনোক্যারিওটিক n প্লাস আর n মাইনাস, স্ট্রেনগতভাবে আলাদা হয়। সেই জন্য বুঝতেই পারছে এখানে কি ধরনের পপুলেশনটা দেখা যায়, কি ধরনের যৌন জনন দেখা যায়। অযৌন জনন হচ্ছে কোরকোদ্গম, আর স্পেসিফিক যেহেতু সেক্সুয়াল অর্গান অ্যাবসেন্ট তাই এক্ষেত্রে স্পার্মাটাইজেশনও দেখা যায়। এবং ফল দেওয়াটা যেহেতু বেসিডিও কার্প, বেসিডিয়াম গদার মতো দেখতে, এখানে একটু আগে একটা আঁকা এঁকেছিলাম ওই বেসিডিয়ামের উপর দিকে গদার মতো স্ট্রাকচার, ওর মধ্যে থেকে কি উৎপন্ন হয়, বেসিডিও স্পোরগুলো উৎপন্ন হয়। এবং এক্সোজেনাসলি আমি দেখেছিলাম 4টে করে বহির্জনসভাবে বেসিডিও স্পোর উৎপন্ন হয়। উদাহরণ অ্যাগারিকাস, পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি, ওটা হচ্ছে এই গ্রুপের মধ্যে পড়ছে, এই বেসিডিও মাইকোটিনার মধ্যে পড়ছে এটার ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম পেনিসিলিয়াম, লিখে নেবে উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, আর এটার ক্ষেত্রে কি বললাম অ্যাগারিকাস, এক্সাম্পল হচ্ছে অ্যাগারিকাস, ওই যে ওপরেরটা অ্যাগারিকাস, এই যে অ্যাগারিকাস বিস্পোরাস। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ডিউটেরোমাইকটিনা। এখান থেকে প্রশ্ন অলরেডি দিয়েছে কাউন্সিল, 2-1 বছর আগে দিয়েছে। ডিউটেরোমাইকটিনাকে ইমপারফেক্ট ছত্রাক বা ফাঞ্জাই ইমপারফেক্ট বলা হয় কেন? এরও হাইপি বহু নিউক্লিয়াস যুক্ত, মাল্টি নিউক্লিয়েটেড হাইপি এবং কোষপ্রাচীর ব্যবধায়ক যুক্ত। এদের মধ্যে যে ফ্রুট বডিগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অ্যাসারভুলাস, সিনেমা, স্পোরোটিচিয়াম বা পিকনিডিয়াম, এগুলো দেখা যায়। এগুলো একটু লিখে রাখবে। পিকনিডিয়াম ফল দেহ কাদের ক্ষেত্রে? ডিউটেরোমাইকটিনার ক্ষেত্রে। অ্যাসারভুলাস, অ্যাসারভুলাস, পিকনিডিয়াম, এগুলো সব হচ্ছে ফ্রুট বডি অফ দ্য ডিউটেরোমাইকটিনা গ্রুপ। এদের ক্ষেত্রে প্যারাসেক্সুয়াল সাইকেল দেখা যায়, যৌন জনন বা পারফেক্ট দশা যেটাকে বলা হয় সেটা অ্যাবসেন্ট। Due to absence of sexual reproductive phase or perfect phase, it is called by fungi imperfect or imperfect fungus, imperfect ছত্রাক বলা হয়। জীবনচক্রের সুনির্দিষ্টভাবে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস সম্পন্ন হয় না, তাই এদের বিভ্রম যৌনচক্র বলা হয় বা প্যারাসেক্সুয়াল সাইকেল বলা হয়। আবার বলছি লিখে নেবে, প্যারাসেক্সুয়াল সাইকেল দেখা যায় এদের দেহে প্লাজমোটমি বা প্লাজমোগ্যামি বা ক্যারিওগ্যামি, নিশ্চয়ই বুঝতে পারছো, নিউক্লিয়াস, ক্যারিওগ্যামি, এইগুলো মিওসিস সম্পন্ন হয় না বলে এদের ক্ষেত্রে বিভ্রম যৌনচক্র দেখা যায়। এরা মৃতজীবী বা পরজীবী 2 প্রকার পুষ্টি সম্পন্ন করতে পারে। যেমন ধানের ক্ষেত্রে এই ছত্রাকের ইয়েটা দেখা যায়, যেমন হচ্ছে হেলমিনথোস্পোরিয়াম ওরাইজি, ধানের বাদামি চিটে রোগ সৃষ্টি করে। বা অরড় ডাল, তোমরা হয়তো খাও, অরড় ডালের গাছে কি আর উইল্ট রোগের জন্য দায়ী থাকে এক ধরনের ছত্রাক ফিউসারিয়াম কুজাম, এটাও এখান থেকেই হয়। এছাড়া সবচেয়ে বড় কথা, এই ছত্রাক কিন্তু মানব দেহে রোগ সৃষ্টি করে, মানুষের দেহে। ডিউটেরোমাইকটিনা গ্রুপের ছত্রাকগুলো, এদের ক্ষেত্রে ডার্মাটোফাইটিস দেখা যায় বা ডার্মাটোসাইটস বা ডার্মাটোফাইটস দেখা যায়, অর্থাৎ স্কিন ডিজিজ। অনেক সময় ফাঙ্গাল ডিজিজ হয় স্কিনে আমাদের, সেটা কিন্তু এই গ্রুপের ছত্রাক মানুষের ক্ষতি করে, ডিউটেরোমাইকটিনা গ্রুপের ফাঙ্গাস। সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি ডার্মাটোফাইটস বা ডার্মাটোমাইকোসিস, এইগুলো ঘটায়।